এই তুই কিছু না বলে চলে গেলি কেন? কিন্তু প্রিয়স্মিতা যারার প্রশ্ন সম্পূর্ণ এড়িয়ে গিয়ে ব্যস্ত কণ্ঠে বলল, আমাদের কলেজে একদল ডাক্তার এসেছে, রাইট? ডাক্তারের কথা শুনে ভ্রু কুঁচকালো যারা, ছোট করে বলল। হুম। প্রিয়স্মিতার ঠোঁটের হাসি প্রশস্ত হলো। এবার সে কোনো ভনিতা ছাড়াই বলল, ওই যে ডাক্তারটা যার সাথে ঢাকা গিয়েছিলাম, মানে তোদের দুলা ভাই, সেও কি ওখানে আছে? প্রিয়স্মিতার কথায় ব্যাককল বনে গেল যারা, কিছু বুঝতে না পেরে বলল। আহ। প্রিয়স্মিতা বিরক্ত হলো, তেতো কণ্ঠে বলল, শালি, তোর নাটক পরে করবি, তোর নাটক দেখার সময় নেই, আমার হাত লাফাচ্ছে। তুই কোথায় আছিস বল, আমি এক্ষুনি আসছি। যারা ঢোক গিলে বলল। বাসায়। প্রিয়স্মিতা ব্যস্ত কণ্ঠে বলল, জাস্ট 10 মিনিটের মধ্যে কলেজের পার্কের সামনে সব শালিদের দেখতে চাই। বলে কট করে ফোন কেটে দিল। ফোন কাটতেই প্রিয়স্মিতার ঠোঁটে ফুটে উঠল এক অদ্ভুত হাসি। এটা রহস্যময় হাসি, বাঁকা হাসি নাকি নাজুক হাসি, ভীষণ কনফিউজ। প্রিয়স্মিতা এক একটা কথা বোধহয় যারার কানে পারমাণবিক বিস্ফোরণ ঘটালো। সে কান থেকে ফোন নামিয়ে নিজের কানে কয়েকবার বাড়ি দিল, নিজের উপর সন্দেহ করে বলল, আমি কি ঠিক শুনলাম তো? মাথা চক্কর দিয়ে উঠল যারার। কিছুক্ষণ সময় নিয়ে নিজেকে ধাতস্থ করলো। পুরো ঘটনা বুঝতে মুখ থেকেই আপনা আপনি বেরিয়ে এলো। ইন্নালিল্লাহ। উষা, অনুশ্রী বেগম, তনুশ্রী বেগম ও অনন্যা বেগম বসে সবাই মিলে মাসকাবারি লিস্ট বানাচ্ছে, কারণ দুদিন পর পহেলা রমজান। রমজানের আগেই প্রতি বছরের মতো এবারও শিকদার বাড়ির গিন্নিরা রুটি সিন্নির আয়োজন করবেন। যদিও আরও আগে হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু নানান কারণে হয়ে ওঠেনি। আর কাল যদি না দেওয়া হয় তাহলে এবছর আর হবে না। তাই সিন্নির জন্য যা যা লাগবে লিস্ট তৈরি করছেন। অনুশ্রী বেগম উষার উদ্দেশ্যে বললেন, আম্মু, তোমার বিয়ের পর একটা প্রথম রমজান, তাই প্রথম রোজায় তোমার মামা শাশুড়িরা তাদের স্ত্রী সন্তানদের নিয়ে ভাগ্নে বউ দেখতে আসবেন। আর জানো তো, এই বাড়ির সবার মামা বাড়ি একটা। উষা একটু অবাক হয়ে বললেন, এই বাড়ির ভাইয়া আপু তো অনেক, সবার মামা বাড়ি এক হয় কিভাবে? আম্মু, আপনারা চারজন তো আলাদা আলাদা। তনুশ্রী বেগম হেসে বললেন, বোকামি, আমরা চারজন আপন মায়ের পেটের 4 বোন। উষা অবাক হলো। অনন্যা বেগম বললেন, এই যে তোমার শাশুড়ি, উনি আমাদের বড় আপা, তাই আমরা তোমার চাচি শাশুড়ি, পাশাপাশি খালা শাশুড়িও। চোখ বড় বড় করে ফেললো উষা। অর্থী বেগম বললেন, তাই সবার মামার বাড়ি একটাই, আর প্রথম রোজায় সবাই মিলে তোমাকে দেখতে আসবে। উষার সব সম্পর্ক তালগোল পাকিয়ে গেল। সে না বুঝেই মাথা নেড়ে বলল। আচ্ছা সেজো আম্মু। অনুশ্রী বেগম হেসে উঠলেন। মেয়েটাকে তিনি অনেক পছন্দ করেন, কিছু বুঝুক আর না বুঝুক, কখনো কথার অবাধ্য হয় না। এমনকি মেয়েটা আজকালকার স্ত্রী পাকনামি করা মেয়েদের মতো নয়, সব কিছুতেই প্রশ্ন করে না। শান্ত, শিষ্ট, নম্র, ভদ্র, একদম নরম কাদামাটি, যাকে নিজের ইচ্ছে মতো গড়ে নেওয়া যায়। তিনি আল্লাহর কাছে সব সময় দোয়া করেন যেন তার বাকি ছেলেদের বউগুলো এমন হয়। সবার আগমনে যেন এই সংসারটা সুখে শান্তিতে ভরে ওঠে, কারো আগমনে যেন ভাঙ্গন না ধরে। ওনার ভাবনার মাঝেই তীরা ছুটে এলো। উষার হাত ধরে বলল, ভাবি তাড়াতাড়ি চলো, ছোটদা তোমায় ডাকছে। স্বামীর কাণ্ডে উষা শাশুড়িদের সামনে লজ্জা পেল। তীরা আবার তার স্বভাব সুলভ ভঙ্গিতে বলল, তাড়াতাড়ি চলো ভাবি, ছোটদা বলছেন অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। উষা একটু নাজুক ভঙ্গিতে শাশুড়িদের দিকে তাকালো। ওনারা মিটমিটে হাসছেন। অনুশ্রী বেগম বললেন, যাও আম্মু, গিয়ে দেখো আমার ছেলেটা কি বলে। উষা বকা হেসে ওনার পিছু নিল। প্রেম ড্রয়িং রুমে দাঁড়িয়ে জোরে জোরে ডাকছে, পরি, প্রিয়, কোথায় দুজন? আরো কয়েকটা ডাক দিতেই পরি ছুটে এলো। প্রিয়তাও এলো। পরিণীতা বলল, ডাকছো কেন ছোটদা? প্রিয়তা কৌতূহলী চোখে তাকালো প্রেমের দিকে। প্রেম বোনদের দিকে তাকিয়ে বলল, তোমাদের ভাবিকে নিয়ে একটু শপিংয়ে যাও, ওর যা যা লাগে নিয়ে আসো। আমার একটা গুরুত্বপূর্ণ কাজ পড়ে আছে, না হলে আমিই যেতাম। পরিণীতা মিটিমিটি হাসলো। সুযোগের সদ্ব্যবহার করে বলল, এমনি এমনি তো যাব না। প্রেম ভ্রু কুঁচকে বলল, কত টাকা লাগবে? প্রিয়তা কষ্ট পাওয়ার অভিনয় করে বলল, ছি ছোটদা, আমাদের কি তোমার এমন মনে হয়? তোমার টাকা দিয়ে কি করব আমরা? যদি ভাবির সাথে যাই
তাহলে বেশি কিছু না, ভাবির পাশাপাশি আমরাও শপিংটা সেরে আসবো। তীরাও যোগ দিয়ে বলল। আপু তোমরা শপিংয়ে যাবে? তাহলে আমিও যাব। উষা হা করে ভাই বোনদের দিকে তাকিয়ে আছে। প্রেম বোনদের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেল। ওয়ালেট থেকে কার্ড বের করে উষার হাতে দিয়ে বলল, এটার থেকে যা যা লাগবে সব কিনে নিও, আর এই বাদরগুলো যা কিনতে চায় তাও কিনে দিও। প্রিয়তা ও পরিণীতা দুষ্টু হেসে একে অপরের দিকে চাইল। পরিণীতা প্রিয়তাকে এক চোখ টিপ দিয়ে বলল, বাহ বাহ, বিয়ে হতে পারলো না, ভাই আমার পর হয়ে গেল। তার কাছে বউ আপন, বোন পর। এজন্যই ননদরা ভাবিদের দেখতে পারে না। উষা চোখ বড় বড় করে চাইল পরিণীতার দিকে। প্রেম ভ্রু কুঁচকে বোনের কান টেনে ধরে বলল। খুব পেকে গেছিস? পরিণীতা চিৎকার দিয়ে বলল, আহ ছোড়দা, লাগছে। আমি তো মজা করছিলাম। তোমার বউয়ের মতন বউ আরো 4টা হোক। পরিণীতাকে লাফাতে দেখে প্রিয়তা আর তীরা ফিক করে হেসে দিল। উষা প্রেমের হাত ধরে বলল, আপুর লাগছে তো, ছেড়ে দিন। প্রেম উষার দিকে তাকিয়ে ছেড়ে দিল। পরিণীতা কান ডলতে ডলতে পা টিপে টিপে প্রিয়তার পাশে গিয়ে দাঁড়ালো। ফিসফিস করে বলল, তোর কি মনে হয় আমার ভাই কি প্রেমে পড়েছে? প্রিয়তা কাঁধ ঝাঁকিয়ে বলল, আমি কি জানি, আমি তো প্রেম বিশেষজ্ঞ নই। তীরা তাদের কথার মাঝে হাত ঢুকিয়ে বলল, প্রেমে পড়েনি আপু, তবে প্রেমে পড়বে ভাব। পরিণীতাও সম্মতি জানিয়ে বলল। ঠিক বলেছিস। সাথে সাথেই প্রিয়তা ওর কান চেপে ধরে বলল, তুইও খুব পেকে গেছিস। তীরা লাফিয়ে বলল, আপু আমি তো বড় হচ্ছি। প্রেম তাড়া দিয়ে বলল, বাদরামো না করে তাড়াতাড়ি যা, বিকেলের আগেই ফিরে আসবি। বলি উপরে চলে গেল। পরিণীতা উষাকে পিঞ্চ মেরে বলল, আহা ভাবি, জামাই তো আঁচলে বেঁধে ফেলেছেন। মাত্র 2 দিনে কাবু করে ফেললেন। উষা লজ্জায় মাথা নিচু করে নিল। প্রিয়তা বলল, চলো রেডি হয়ে আসি। পরিণীতাও সম্মতি জানিয়ে বলল, ভাবি তুমিও চলো। ওরা চলে গেল রেডি হতে। 5 মিনিটের মধ্যেই সবাই রেডি হয়ে নিচে এলো। অনুশ্রী বেগম এগিয়ে এসে বললেন, কোথায় যাচ্ছ সবাই এত সেজে গুজে? প্রিয়তা নম্র কণ্ঠে উত্তর দিল, ছোট ভাবিকে নিয়ে শপিংয়ে যাচ্ছি। বড় আম্মু, এই বাড়িতে আসার পর ছোট ভাবির জন্য কেনাকাটা করা হয়নি। প্রিয়তার কথায় অনুশ্রী বেগমের খেয়াল হলো আজ সকালে উষা তার কাছ থেকে শাড়ি নিয়ে পড়েছে। তিনি উষার দিকে তাকিয়ে বললেন, তোমার বাসায় পরার জামা কাপড় নেই? আমায় আগে বলনি কেন আম্মু? উষা নিচু গলায় বলল। তিনি আবার বললেন, এতজন মিলে যাচ্ছ, বাড়ির কাউকে সাথে নিয়ে যাও। পরিণীতা হাই তুলে বলল, যেতে তো চাই, কিন্তু তোমরা ছেলেরা কি রাজি হবে? তাদের কথার মাঝেই তন্ময় সেজে গুজে চলে এলো। প্রিয়তা ভ্রু নাচিয়ে বলল, তুই কোথায় যাবি মোটু? তন্ময় আপুকে 2 পয়সাও পাত্তা দিল না। সোজা গিয়ে উষার শাড়ির আঁচল টেনে ধরে বলল, কোলে নাও ভাবি। উষা হেসে তাকে কোলে নিল। তন্ময় সঙ্গে সঙ্গেই ছোট ভাবির গালে হামি খেল। কিউট ফেস করে সুইট কণ্ঠে বলল, আমিও তোমাদের সাথে যাই ভাবি প্লিজ। আমার আপুদের বললে ওরা রাজি হবে, তুমি নিয়ে চলো প্লিজ ভাবি প্লিজ। উষার কাছে তন্ময়কে ভীষণ কিউট লাগে। সে তন্ময়ের সামনে পড়া চুলগুলো ঠিক করে দিয়ে বলল, কেন যাবে না ভাইয়া, নিশ্চয়ই যাবে। সঙ্গে সঙ্গে তীরা বাধা দিয়ে বলল, একদম না ভাবি, ও যা মিচকে, আমাদের সাথে গেলে শান্তিতে শপিং করতে দেবে না, ওকে কোলে নিয়ে বসে থাকতে হবে। উষা তাকালো তন্ময়ের দিকে। তন্ময় ইনোসেন্ট মুখ করে তাকিয়ে আছে। অনুশ্রী বেগম তীরাকে ধমকে বললেন, কি হয়, ছোট ভাইকে সাথে নিলে? দিন দিন মেয়েগুলো হিংসুটে হয়ে যাচ্ছে, ছোট ভাইকে সাথে নিয়ে যাও। মুখ ছোট করে ফেলল তীরা। পরিণীতা বলল, তাহলে যাই আম্মু। অনুশ্রী বেগম মেয়েদের দিকে তাকিয়ে বললেন, এতগুলো যুবতী মেয়ে, শুধু ড্রাইভারের ভরসায় তো আমি ছাড়তে পারি না। ওনার কথা শেষ হওয়ার আগেই প্রণয় ফর্মাল শার্ট প্যান্ট পরে একদম ফর্মাল লুকে নিচে নামলো। দেখে মনে হচ্ছে অফিসে যাবে। অনুশ্রী বেগম ছেলেকে ডাকলেন, বড় আব্বু। প্রণয় জাবেদের সাথে ইম্পর্টেন্ট কিছু নিয়ে কথা বলছিল। আম্মুর ডাক শুনে কান থেকে ফোনটা নামালো। অনুশ্রী বেগম আবারও ডাকলেন, এদিকে আসো আব্বু। প্রণয় ফোন কেটে পকেটে ঢুকিয়ে আম্মুর দিকে এগিয়ে গেল। অনুশ্রী বেগম ছেলেকে দেখে প্রশস্ত হাসলেন। মাথায় হাত বুলিয়ে নরম কণ্ঠে বললেন, শহরের দিকে যাচ্ছ আব্বু? প্রণয় ছোট করে জবাব দিল। অনুশ্রী বেগম মেয়েদের দেখিয়ে বললেন, শহরের দিকে যেহেতু যাচ্ছ, তাহলে তোমার ভাই বোনদের নিয়ে যাও।
এতগুলো মেয়েকে একা এত দূরে কিভাবে পাঠাবো? প্রণয় একবার তাকালো সবার দিকে, কিছুক্ষণ ভেবে গম্ভীর কণ্ঠে বলল, গাড়িতে গিয়ে বস, আসছি। বলে ফোন নিয়ে বেরিয়ে গেল। প্রণয় যতক্ষণ ছিল, প্রিয়তা ততক্ষণ হাঁ করে তাকিয়েছিল। না, প্রণয়ের দিকে তাকায়নি, তাকিয়েছিল প্রণয়ের গলার চমৎকার অ্যাডামস অ্যাপেলটার দিকে। হোয়াইট ফর্মাল প্যান্ট শার্টে তো অলওয়েজ কিলার লাগে, তাই ওটা বাদ। এগুলো সব কিছুর ঊর্ধ্বে সব থেকে বেশি অ্যাক্টিভ লাগে কথা বলার সময় নড়তে থাকা ওই প্রাণঘাতী জিনিসটা। ওটাকে নড়তে দেখলেই প্রিয়তার নিঃশ্বাস আটকে যায়। ওরা সবাই চলে গেল, শুধু হাঁ করে দাঁড়িয়ে রইল প্রিয়তা। উষা প্রিয়তাকে হাঁ করে দাঁড়িয়ে থাকতে দেখে মৃদু ধাক্কা দিয়ে ডাকলো, প্রিয় আপু। উষার ডাকে হকচকিয়ে গেল প্রিয়তা, চোখ মেলে তাকালো উষার দিকে। প্রিয়তা চমকে দেখলো সবাই চলে গেছে। উষা অবাক কণ্ঠে বলল, কি ভাবছিলে আপু? চলো, সবাই চলে গেছে। প্রিয়তা হেসে কথা কাটিয়ে বলল, ও চলো। বাইরে এসে সবাই আগে আগে গিয়ে ব্যাক সিটে বসে পড়ল। প্রণয় আসলো প্রায় 10 মিনিট পর। সে ড্রাইভিং সিটে বসে সবাইকে ব্যাক সিটে দেখে কিছুটা রুষ্ট হলো, কিছুটা ধমকে বলল, আমাকে কি তো ড্রাইভার মনে হয় যে সবাই মিলে পেছনে গিয়ে বসলে? বড় দাদার ধমক খেয়ে একযোগে কেঁপে উঠল সবাই। সাধারণত বড় দাদা এত কথা বলেন না, ধমকানো না, তাই তারা বড় দাদাকে জমের মতো ভয় করে। পরিণীতা প্রিয়তাকে চিমটি দিয়ে বলল, দেখছিস কি তাড়াতাড়ি সামনে যা। প্রিয়তা কপালে ভাঁজ ফেলে বলল, আমি কেন? তীরা ওর কানে কানে বলল, আরে আপু, বুঝো না, আমরা যদি গিয়ে বড় দাদার পাশে বসি তো এখন শপিং মলে নয়, হসপিটালে যেতে হবে। কারণ বড় দাদার সামনে দাঁড়িয়ে কথা বলতে আমাদের হাঁটু কাঁপে, আর পাশে বসে এতটা রাস্তা যেতে গেলে নিশ্চিত হার্ট অ্যাটাক করবো। প্রিয়তা সবার ভয় ভীতি মুখের দিকে একবার তাকালো। এই প্রথমবার প্রিয়তা নিজেকে অনেক সাহসী মনে হচ্ছে, কারণ তারা যাকে জমের মতো ভয় পায় সে তো শুধু তার পাশে বসেনি, আরও অনেক কিছু করে ফেলেছে। সেগুলো যদি এরা জানে তবে কি হার্ট অ্যাটাক করবে? প্রিয়তা গাড়ি থেকে নেমে প্রণয়ের পাশে গিয়ে বসলো। হাঁপ ছেড়ে বাঁচলো সবাই। প্রণয় গাড়ি স্টার্ট দিল। প্রিয়তা আর চোখে তাকালো প্রণয়ের দিকে। প্রণয়ের পাশে বসতে পেরেও তারও অনেক ভালো লাগছে, কিন্তু প্রণয় কোনো দিক তাকালো না, সোজা ড্রাইভ করতে লাগলো। প্রিয়তা কিছুক্ষণ আর চোখে তাকিয়ে এবার সোজা সরাসরি দেখতে লাগলো প্রণয়কে। প্রণয়ের এক হাতে গাড়ি ড্রাইভ করার সিকলুকটা, উফ, এটাও কি মারাত্মক। প্রিয়তা মনে মনে বলল, এই পোলার রূপের আগুনে জ্বলে পড়ে পাগল হয়ে না জানি কবে আমার পাবনায় যেতে হয়। প্রিয়তাকে একটানা নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে চোখে হাসলো প্রণয়, যা কেউ দেখলো না। পার্কের সবুজ ঘাসের উপর শুয়ে হাঁপাচ্ছে দৃষ্টি সৃষ্টি, যারা নুহা, রুহি, স্নেহা। তাদের জিভ বেরিয়ে গেছে 10 হাত। স্নেহা হাঁপাতে হাঁপাতে বলল, কোন না কোন শালার জন্য আমাদের জান যাই যাই অবস্থা। স্নেহার কথা শুনে রুহি ঝাড়ি দিয়ে বলল, চুপ শালি, আমার ক্রাশের নামে একটা উল্টাপাল্টা কথা বলবি না। স্নেহা মুখ বাঁকিয়ে বলল, যা বলিস গিয়ে, ওই মালটা তোর আমার কারোরই হবে না, ওটার উপর পিয়ুশ্রীতার নজর পড়েছে। যারা ওদের কথা শুনে আবার পড়ল, ইন্নালিল্লাহ। দৃষ্টি শুয়ে শুয়ে যারাকে পা দিয়ে লাথি দিয়ে বলল, ওই শালি, তোর আবার কোন জামাই মরলো? ইন্নানিল্লাহ পড়ছিস? যারা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোরা ফাজলামো করছিস? তোদের কি হার্ট বলে কিছুই নেই? তোদের কি ওই ডাক্তারের জন্য একটুও মায়া হচ্ছে না? বেচারা। সৃষ্টি ওর কণ্ঠে দুঃখ মিশিয়ে বলল, আহা, বেচারার জন্য মায়া লাগে, কি মাসুম চেহারা। স্নেহা বলল, ভাই, আমার এখনো বিশ্বাস হচ্ছে না প্রিয় কারো প্রেমে উষ্টে খেয়েছে। হাউ ইজ ইট পসিবল? যারা গালে হাত দিয়ে বলল, আমি প্রথমবার শুনে ভেবেছিলাম আমার মাথা অথবা কান খারাপ হয়ে গেছে। নুহা বলল, ভাইরে ভাই, কলেজ থেকে ওই বেটার হোটেলের ইনফরমেশন বের করতে গিয়ে আমার জুতো ছিঁড়ে গেছে। রুহি হাই তুলে বলল, তোরা যাই বলিস আর তাই বলিস, আমি এখনো প্রিয় নিশ্চিত। স্নেহা কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করল, কেন কেন? রুহি আরেকটা হাই তুলে বলল, এই যে ফাইনালি একটা ব্যাটা পেয়েছি যার মাথায় আমার কাটাল ভাঙবো। যারা ভ্রু কুঁচকে বলল, মানে আমাদের বুঝা ওই ব্যাটার মাথা তো চাপাবো, এই আর কি। চিতমাইরা শুইয়া কাল গোষ্ঠী পিন্ডি চটকানো হয়েছে।
প্রিয়স্মিতার কণ্ঠে ওরা সবাই ধরপড়িয়ে শোয়া থেকে উঠে বসলো। প্রিয়স্মিতা বুকে হাত গুজে ভ্রু কুঁচকে ওদের দিকে তাকিয়ে আছে। স্কিন টাইট লেডি জিন্সের সাথে ক্রপ টপ, তার উপর চেক শার্ট হাঁটুর নিচ পর্যন্ত, চুলগুলো পলিটেল করে উঁচুতে তুলে খোপা করা, হাতে কালো সুতির ব্যাসলেট, মুখে কালো মাস্ক, পুরোই টমবয়। ওরা সবাই ধরফড়িয়ে উঠে পড়ল। রুহি রেগে বলল, ওই শালে, আমাদের জান কয়লা কয়লা করে তুই গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিস? নুহা বলল, বোন, তোর স্ট্রবেরি ডাক্তারের ইনফরমেশন বের করতে গিয়ে আমার 2000 টাকা জুতো ছিঁড়ে গেছে। প্রিয়স্মিতা সবার দিকে তাকিয়ে বিরক্ত কণ্ঠে বলল, প্যাকপ্যাকানি শেষ হলে আমার স্ট্রবেরি ডাক্তারের অ্যাড্রেস বল। যারা বলল, বেশি কিছু জানতে পারি নাই, শুধু জেনেছি সানশাইন হোটেল। হোটেলের নাম শুনে প্রিয়স্মিতার চোখ খেলে গেল দ্রুত হাসি। সে পার্ক থেকে যেতে যেতে বলল, বাই বাই শালিটা। রুহি চিৎকার দিয়ে বলল, কাজের বেলা কাজে আর কাজ ফুরালে পাজি, দাঁড়া শালে, আমরাও যাব। বলে ওরা ওর পিছু নিল। সানশাইন হোটেলের বাইরে দাঁড়িয়ে আছে ওরা। নুহা বলল, রুম নাম্বার জানি না। প্রিয়স্মিতা বাঁকা হেসে বলল, এখনই জেনে নিচ্ছি। বলে হোটেলের ভেতরে চলে গেল। যারা ভয় ভয় করে বলল, না জানি ভেতরে আবার কোনো গন্ডগোল পাকিয়ে আসে। প্রিয়স্মিতা রিসেপশনে এসে রিসেপশনিস্টের উদ্দেশ্যে বলল, এক্সকিউজ মি, ডক্টর আবুদ্ধ চৌধুরী শুদ্ধ, হাউ মেনি নাম্বারস আর ইন দ্য রুম? রিসেপশনিস্ট প্রিয়স্মিতার দিকে তাকিয়ে বললেন, হু আর ইউ টু হিম? প্রিয়স্মিতা একটু লজ্জা পাওয়ার অভিনয় করে বলল, আই এম হিজ গার্লফ্রেন্ড। রিসেপশনিস্ট হেসে বললেন, ও, হি ইজ ইন দ্য রুম নাম্বার 103। প্রিয়স্মিতা হেসে হোটেল থেকে বেরিয়ে গেল। প্রিয়স্মিতাকে আসতে দেখে যারা দৌড়ে গিয়ে বলল, ভাই তুই কোনো ঝামেলা করে আসিসনি তো? এখানে ঝামেলা করলে পুলিশ কেস হয়ে যাবে। প্রিয়স্মিতা বিরক্ত চোখে তাকালো যারার দিকে, ঝাড়ি দিয়ে বলল, চুপ শালি, তোরে তো ডর আসে কোথা থেকে? যারা অসহায় চোখে তাকালো প্রিয়স্মিতার দিকে। রুহি বলল, ওই শালি, কি শুনে এলি? প্রিয়স্মিতা বাঁকা হেসে হোটেলের পেছন দিকে যেতে যেতে বলল, তোরা তারা, আমি চুমু খেয়ে আসি। বলে চলে গেল। নুহা বলল, ওরে শালা, পানি চুমু পর্যন্ত চলে গেছে। সৃষ্টি বলল, ও হট ডাক্তার চুমু খাবে আর আমরা কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মশার চুমু খাবো? চল সামনের ক্যাফেতে গিয়ে বসি। ওরা সকলে সম্মতি জানিয়ে ক্যাফেতে চলে গেল। প্রিয়স্মিতা হোটেলের নিচে দাঁড়িয়ে উপরের দিকে তাকালো। ভালোভাবে দেখে আইডিয়া করলো দোতলার কর্নারের রুমটাই 203। সে মনে মনে বলল, আই এম কামিং টু ইউর হার্ট মাই স্ট্রবেরি ডক্টর। বলে আশেপাশে তাকিয়ে ছেলেদের মতো পাইপ ধরে ঝুলে পড়ল। জুতা নিচে ফেলে সাবধানে পাইপ বেয়ে উপরে উঠতে শুরু করলো। ও 4 মিনিটের মধ্যে উঠে গেল। পাইপ ধরে ঝুলে পা রাখলো রুমের ব্যালকনিতে। এত লাফঝাপ করায় বুকে হাত ধরে গেছে। সে কয়েক সেকেন্ড বড় নিঃশ্বাস নিয়ে স্বাভাবিক হলো। সতর্ক দৃষ্টিতে তাকালো রুমের দিকে। ব্যালকনির দরজা খোলা দেখে মনে মনে হাসলো প্রিয়স্মিতা। বাঁকা হেসে বলল, আমি চলে এসেছি আমার জিনিস বুঝে নিতে। আর না ভেবে রুমের দিকে পা বাড়ালো। ব্যালকনির পর্দা সরিয়ে রুমে পা রাখতেই প্রিয়স্মিতার সারা শরীর ঝংকার দিয়ে কেঁপে উঠল। বুকের ভেতর ঢাক ঢোল বাজাতে শুরু করলো। সাথে সাথেই চোখ মুখ খিচে বন্ধ করে নিল। পেছন ফিরে ঢোক গিলে বলল, বেহায়ালো। সে কিছুক্ষণ বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে বোঝালো, আমার জিনিসই তো, তাহলে এত লজ্জা ব্যয় করে কি লাভ? এরকম আরো কত কিছু নিজেকে বুঝিয়ে আবার সামনে তাকালো। শুদ্ধ খালি গায়ে কেবল ট্রাউজার পরে উবুর হয়ে ঘুমিয়ে আছে। তার অতি আকর্ষণীয় ফর্সা পুরুষই পিঠ উন্মুক্ত, যা যে কোনো নারীকে চুম্বকের মতো আকর্ষণ করতে সক্ষম। যার থেকে বাদ গেল না প্রিয়স্মিতাও। সে নিজেকে যতই বকুক, তবু ওর বুক অনবরত কেঁপেও চলছে। প্রিয়স্মিতা নিজেকে ঝাঁটা মেরে বলল, কত ছেলেকে খালি গায়ে পিটিয়েছি, আর এই ব্যাটার পিঠ দেখে শরীর কাঁপছে। প্রিয়স্মিতা ধীর পায়ে গিয়ে দাঁড়ালো শুদ্ধের মাথার কাছে। শুদ্ধের চেহারাটা চোখের সামনে দৃশ্যমান হতেই আবারও প্রিয়স্মিতার সব চিন্তা এলোমেলো হয়ে গেল। সে নিজেকে সামনে নিল, কারণ এই ব্যাটা যদি জেগে যায় কেলো হয়ে যাবে। তাই সে বেশি রিস্ক না নিয়ে পকেট থেকে ক্লোরোফর্ম বের করে শুদ্ধের নাকের কাছে 2 বার স্প্রে করে দিল। এবার নিশ্চিত। সে এবার নিশ্চিন্তে শুদ্ধের পাশে বসে পড়ল।
মুগ্ধ চোখে চেয়ে রইল শুদ্ধের দিকে। একটা বার দেখার জন্য মনটা কিরকম উথাল পাথাল করছিল তখন। প্রিয়স্মিতা শুদ্ধের কপালে পড়ে থাকা চুলগুলো সযত্নে সরিয়ে দিল। কি নিষ্পাপ চেহারা! এই চেহারা দেখে কে বলবে জেগে থাকলে এই বেটার রাগ নাকের ডগায় থাকে। প্রিয়স্মিতা কাপা হাতে শুদ্ধের গালের হালকা হালকা দাড়িতে হাত বোলাতে বোলাতে বলল, এক দেখাতে আমার মন প্রাণ কেড়ে নিয়ে কাজটা ভালো করনি, তাই শাস্তি তো তোমাকে পেতেই হবে। আর তোমার শাস্তি এখন থেকে তুমি শুধু আমার, শুধু এই মেহেরিমা শিকদার প্রিয়স্মিতার। প্রিয়স্মিতা দেখলো পাশে শুদ্ধের ফোন পড়ে আছে। প্রিয়স্মিতা সেটা হাতে নিয়ে দেখলো লক। ফোনের ওয়ালপেপারে একটা 3-4 বছর বয়সী বাচ্চা মেয়ের ছবি। যদিও ছবিটা প্রিয়স্মিতার খুব চেনা লাগলো, তবুও বেশি মাথা ঘামালো না। সে ফোনটা আবার পাশে রেখে নিজের ফোন দিয়ে শুদ্ধের ঘুমন্ত অবস্থায় ফটাফট কয়েকটা ছবি তুলে নিল। আবার শুদ্ধের দিকে তাকিয়ে বলল, বাই বাই স্ট্রবেরি বাবু, কাল আবার দেখা হবে। বলে বাঁকা হেসে যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল। দৃষ্টি, সৃষ্টি, স্নেহা, যারা, রুহি, নুহা সবাই মিলে ক্যাফেতে বসে আছে। রুহি বলল, ধরবা কখন চুমু খেতে গেছে, এখনো আসার নাম নেই। চুমু খাওয়ার নাম করে কি পুরোটা খেয়ে নিচ্ছে? নুহা নাক সিটকে বলল, ছি, কি অশ্লীল, নষ্ট নষ্ট। রুহি মুখ বাঁকিয়ে তাকালো নুহার দিকে। ও হে শালি, সাধু সাজো তুই। কেন ওলিয়া উলিয়া? কাল যে রাফসান ভাইয়াকে চুমু খেয়েছিস, আরো কত কিছু করেছিস, বলবো সবাইকে? রুহির কথায় সবাই বিস্ফোরিত চোখে তাকালো নুহার দিকে। নুহা কটমট চোখে তাকালো রুহির দিকে। মনে মনে বলল, শালি, সব বলে দিও আবার জিজ্ঞেস করে। ওদের কথার মধ্যে জমদূতের মতো হাজির হলো নির্বাণ। ওদের পাশে চেয়ার টেনে বসতে বসতে বলল, বানর সেনারা এখানে কেন? আর তোমাদের লিডার কোথায়? ওরা আচমকা প্যাচে পড়ে গেল। এবার এই বান্দা যদি কিছু বুঝে যায় তাহলে নিশ্চিত ওদের গর্দান যাবে। যারা কণ্ঠে মধু ঢেলে বলল, মানে ভাইয়া ও একটু বাইরে গেছে, এখনই চলে আসবে। নির্বাণ ভ্রু কুঁচকে বলল, আমি তো বাইরে থেকে আসলাম, বাইরে কোথায়? রুহি বলল, এই যা শালি, তুই আসিস। নির্বাণ আবার কিছু বলতে নিলে আচমকাই ওদের পাশের চেয়ার টেনে বসলো প্রিয়স্মিতা। ভদ্র কণ্ঠে বলল, এই কি নির্বাণ ভাই, আপনি এখানে? নির্বাণ তৃষ্ণাত্মক চোখে তাকালো প্রিয়স্মিতার দিকে। চশমা ঠেলে বলল, কোথায় গিয়েছিলে চুড়োই? প্রিয়স্মিতা হাসার চেষ্টা করে বলল, এই তো আইসক্রিম খেতে। নির্বাণ ভ্রু কুঁচকে বলল, ওদের ফেলে? প্রিয়স্মিতা সাথেই শটান বলল, ওই শালিদের খায়ে আমার কি লাভ? ওরা সবাই কটমট চোখে তাকালো প্রিয়স্মিতার দিকে। নির্বাণ প্রিয়স্মিতার কথা শুনে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ওয়েটারকে ডেকে খাবার অর্ডার দিতে দিতে বলল, দুপুরে কিছু খাওনি নিশ্চয়ই, খেয়ে নাও। প্রিয়স্মিতা মনে মনে আল্লাহকে ডাকতে শুরু করলো। কোন কুক্ষণে এই ছেলের সামনে পড়েছে, এখন এই ছেলে ওর পিন্ডি চটকে দেবে। জীবনে এতই তো মানুষকেই টাইট দিয়ে ছেড়ে দিতে পারলেও ও এই ছেলেটাকে তার সামনে চলতে হয়, কি বিরক্তকর। ঘন্টা 3 ড্রাইভ করে গাড়ি এসে থামলো যমুনা ফিউচার পার্কের সামনে। ওরা গাড়ি থেকে নেমে শপিং মলের ভেতরে প্রবেশ করলো। প্রণয় আগেই 5 জন গার্ডকে শপিং মলের সামনে আসতে বলেছিল। সেই গার্ডরাও প্রিয়তাদের পিছু নিল, যাদের একটাই কাজ প্রতিটি মিনিট সেকেন্ড আপডেট তাদের বসকে দেওয়া। প্রিয়তা, পরিণীতা, উষা, তীরা, তন্ময় ওরা সবাই মিলে প্রতিটা দোকানে ঢুকে ঢুকে শপিং শুরু করে দিল। প্রিয়তা পরিণীতাদের বড়লোকি চাল চলন আর পানির মতো টাকা খরচ করা দেখে উষার চোখ কপালে উঠে গেল। প্রিয়তা আর পরিণীতা পুরো শপিং মল ঘুরে ঘুরে বেস্ট ব্র্যান্ডের সব শাড়ি, সালোয়ার, 3 পিস কিনতে শুরু করলো, যার স্টার্টিং প্রাইস 20,000-এর উপরে। শপিং করতে করতে প্রিয়তার নজর পড়লো একটা হালকা রঙের প্রিন্টেড 3 পিসের উপর। সে সেটা তুলে এনে উষার উপরে ধরল। উষার গোল গাল ফর্সা চেহারার সাথে সাদা রঙের 3 পিসটা অসম্ভব সুন্দর মানিয়ে গেল। উষা সেটার প্রাইস ট্যাগ তুলে দেখলো 3500 টাকা। প্রিয়তার দাম না দেখেই সেটা নিয়ে নিল। সাথে সাথেই উষা বাধা দিয়ে বলল, কি করছো আপু, এর তো অনেক দাম, এটা থাক, অন্যটা নাও। প্রিয়তা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, নিয়ে নাও ভাবি, তোমার জামাইয়ের টাকা পয়সা কিছু কম নেই। এর থেকে 10 গুণ দামি ড্রেস তোমাকে পরানোর সামর্থ্য তার আছে, এটা তো কিছুই না।
বলে আবার ড্রেস দেখতে শুরু করলো। উষা এভাবে টাকা উড়ানো দেখে মন খুঁতখুত করছে। সে জানে এই পরিবারের জন্য এইসব পোশাক আশাক খুবই সামান্য। তারা আরো দামি দামি কাপড় পরে, তাও টাকা আছে বলে যে সেটা নষ্ট করতে হবে তার কোনো মানে নেই। পরিণীতা শাড়ি, থ্রি পিস কিনতে কিনতে প্লাজো, টি শার্ট কিনতে শুরু করলো। উষার চোখ বড় বড় করে বলল, এসব নিচ্ছ কেন আপু? এসব কে পরবে? পরিণীতা উষার দিকে তাকিয়ে দুষ্টু হাসলো। হাতের ঢিলে ঢালা টি শার্টটা উষার গায়ে ধরে বলল, পারফেক্ট। উষা আবার বলল, এগুলো কে পরবে আপু? পরিণীতা দুষ্টু হেসে বলল, কেন, তুমি পরবে? উষার সাথে সাথে আপত্তি জানিয়ে বলল, এসব পরবো না আপু। পরিণীতা আবার দুষ্টু হাসলো। প্রিয়তাকে চোখ টিপ দিয়ে বলল, আরে ভাবি, এটা পরে রাতে ঘুমাবে, এটা পরে ঘুমালে রাতে সুবিধা হয়। পরিণীতার বলার ধরন দেখে প্রিয়তা ফিক করে হেসে দিল। উষা বোকার মতো তাকিয়ে অবুঝ কণ্ঠে প্রশ্ন করল, কেমন সুবিধা? প্রিয়তার টি শার্টটা রাখতে রাখতে বলল, আপু, তুমি দিন দিন ডার্টি হয়ে যাচ্ছ। পরিণীতা আবার টি শার্টটা তুলে নিতে নিতে বলল, এটা রাখছিস কেন? তুই অবিবাহিত, তুই এইটার বেনিফিট কিভাবে বুঝবি? উষা ওদের কথা কিছুই বুঝলো না। পরিণীতা প্লাজো আর টি শার্ট দেখিয়ে বলল, ঘুমানোর সময় এসব হিজিবিজি কিছু পরবা না, এগুলো পরে ঘুমাবে, অনেক কমফোর্টেবল আর লাভজনক। উষা কিছু না বুঝলেও আর বায়না করলো না। আরও অনেকক্ষণ ঘুরে ঘুরে উষার জন্য আরও নিজেদের জন্য মিলিয়ে প্রায় 7 লাখ টাকার বিল উঠালো ওরা। এখনও ওদের শপিং শেষ করেনি। প্রিয়তা ঘুরতে ঘুরতে জুয়েলারির শপে চলে এসেছে। তবে তার নজর সোনার দানার উপর নয়। সে খুঁটিয়ে খুঁটিয়ে ডায়মন্ডের সব এক্সক্লুসিভ কালেকশন দেখছে, কারণ ডায়মন্ড তার অনেক পছন্দ। রিং দেখতে দেখতে হঠাৎ তার নজর আটকালো শপের শেষ প্রান্তে, যেখানে ভীষণ প্রিমিয়াম ভাবে একটা কাচের বক্স রাখা। প্রিয়তা কৌতূহলবশত এগিয়ে গেল সেদিকে। ধীর পায়ে বক্সটার সামনে যেতেই তার চোখ বড় বড় হয়ে গেল, মুখ উজ্জ্বল হয়ে গেল। বক্সটার ভেতরে ভীষণ প্রিমিয়াম ভাবে সাজিয়ে রাখা বিশ্বের রিয়াল ক্লিপ ডায়মন্ডের রিং। এত বড় বক্সের মধ্যে একটা সিঙ্গেল পিস রিং, তাও আবার ভীষণ সিম্পল ও ছোট। প্রিয়তার মন প্রাণ গেঁথে ফেললো সেই রিংটার উপর। সে সেলারকে ডেকে বলল, এক্সকিউজ মি, ইজ দিস পিঙ্ক ডায়মন্ড রিং অ্যাভেলেবল ফর সেল? সেলার প্রিয়তার দিকে তাকিয়ে অত্যন্ত ফর্মাল ভাবে বলল, Yes ma'am, this piece is available but it's the only one in the entire shopping mall. In fact, it's a limited edition design crafted with premium grade natural pink diamond, extremely rare and internationally certified. সেলার কথা শুনে প্রিয়তার খুশি হলো। আবার বলল, It looks so elegant. I've never seen a ring like this. Unique. Can you tell me more about this? সেলার আবারও প্রফেশনাল ভঙ্গিতে বলল, Certainly, the centerpiece is a natural pink diamond grade VBS 1 carity, which means it has very slight inclusion, barely visible under 10x magnification. It's surrounded by a halo of white diamonds set in 18K rose gold. The craftsmanship is entirely hand-crafted by top hair artists. প্রিয়তা জিজ্ঞেস করলো, That sounds exquisite. What makes this diamond pink? Is it natural? Absolutely, natural pink diamonds are the rarest in the world. The color adds hue to an unique distortion in the crystal lattice during formation. This is not lab created or dated. It's 100% authentic and ethically sourced. That's part of here not so valuable. Wow. So, what's the price? The price 3.9 million
39 লক্ষ টাকায় given its rarity, clarity and handcrafted nature it's considered a collector's item. I understand it's expensive, but it feels like something once in a lifetime. I think I would like to purchase this. A brilliant decision, ma'am. A brilliant decision, ma'am. This ring is not just jewelry, it's a legacy. Shall I prepare the billing for you? প্রিয়তা প্রেমের কার্ডটা এগিয়ে দিতে দিতে বলল, Yes, please. And I will pay by card. সাথে সাথেই পরিণীতা কার্ডটা ছো মেরে নিয়ে নিল। প্রিয়তার মাথায় গাঁটটা মেরে বলল, তোর কি মাথা খারাপ প্রিয়? তুই ছোটদার কার্ড দিয়ে এত এক্সপেন্সিভ ডায়মন্ডের জুয়েলারি কিনছিস? তুই এটা কিনলে পুরো কার্ডই তো ফাঁকা হয়ে যাবে। তুই জানিস না ভাইয়ারা আর আব্বু চাচুরা টাকা নেয় না? আর ছোটদা তো আরও সাংঘাতিক, কোম্পানি থেকে স্যালারিটাও নেয় না, নিজের পেন্ডিং বিক্রি করে যা পায় তাই। পরিণীতার কথায় প্রিয়তার মন খারাপ হয়ে গেল। সে মায়াভরা চোখে চাইল রিংটার দিকে। পরিণীতা বোনের মনের ভাব বুঝে নরম কণ্ঠে বলল, এখন বাসায় চল বোন, বাসায় গিয়ে আব্বুকে বল, আব্বু রাতেই তোকে এটা এনে দিবে। প্রিয়তা মনে আফসোস করে বলল, ততক্ষণে কি আর এটা থাকবে? তাও মনকে বুঝিয়ে ওরা বিল পে করে চলে গেল। বিল পে করে এক গাদা শপিং ব্যাগ নিয়ে প্রণয়ের গাড়িতে এসে উঠে বসলো। প্রণয় দেখলো প্রিয়তার মুখ ভার। প্রিয়তাকে মুখ অন্ধকার করে বসে থাকতে দেখে ভ্রু কুঁচকালো প্রণয়। তবু ও কিছু না বলে গাড়ি স্টার্ট দিল। গাড়ি চলতে লাগলো তার আপন গতিতে। প্রায় 4 ঘন্টা পর তারা এসে পৌঁছালো শিকদার বাড়ি। পরিণীতা, উষা, তীরা, তন্ময় সবাই শপিং ব্যাগগুলো নিয়ে চলে গেল। প্রিয়তাও মুখ গোমরা করে নামতে নিল। তার হাত টেনে ধরল প্রণয়। থমকালো প্রিয়তা, পেছন ফিরে তাকালো প্রণয়ের মুখের দিকে। প্রণয়ের চেহারা অনুভূতি শূন্য। প্রিয়তা তার দিকে প্রশ্নবোধক চোখে তাকালো। প্রণয় তার চোখের প্রশ্নকে পাত্তা না দিয়ে এক টানে তাকে একদম কাছে টেনে নিল। হতভম্ব হয়ে গেল প্রিয়তা। প্রণয় কয়েক সেকেন্ডেই তার নীলাভ চোখে তাকিয়ে তার পকেট থেকে একটা পিঙ্ক কালারের রিংয়ের বক্স বের করলো। প্রিয়তা অবাক চোখে তাকিয়ে আছে প্রণয়ের দিকে। প্রণয় বক্সটা ওপেন করতেই প্রিয়তার চোখ রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল। সে বিস্মিত চোখে তাকিয়ে রইল সেই পিঙ্ক ডায়মন্ড রিংটার দিকে। প্রণয় রিংটা বের করে প্রিয়তার বাঁ হাতের অনামিকায় পরাতে পরাতে শান্ত কণ্ঠে ধমক দিয়ে বলল, আমার মন কি চাচ্ছে বলতো? প্রিয়তা অবাক চোখে প্রণয়ের দিকে তাকিয়ে থেকেও আনমনে বলল, কি? প্রণয় কণ্ঠে আরো একটু তেজ মিশিয়ে খানিক ঝাড়ি দিয়ে বলল, মন চাচ্ছে থাপড়ে তোর নরম গালের চামড়া তুলে ফেলে। জিজ্ঞেস কর কেন? প্রিয়তা ভয়ে ঢোক গেল। আংটি পরাতে পরাতে যে কারো থাপ্পড় দেওয়ার ইচ্ছা হতে পারে সেটা সে স্বপ্নেও কল্পনা করতে পারেনি। তবু সে ভয়ে ভয়ে বলল, কেন? প্রণয় প্রিয়তার 2 হাত নিজের হাতের মুঠোয় নিয়ে প্রিয়তার চোখে চোখ রাখলো। খানিক রাগান্বিত কণ্ঠে বলল, তোকে বলিনি কখনো কিছু পছন্দ হলে সাথে সাথে আমাকে জানাবি, সেটা ফেলে আসবি না? প্রিয়তার মনে ভয় আকাশের মেঘের মতো হারিয়ে গেল। সে চেয়ে রইল প্রণয়ের বাদামি চোখের গভীরে। প্রণয় আবার বলল, তুই চাইলে তোর জন্য পৃথিবীর সব থেকে রেয়ার অ্যান্ড এক্সপেন্সিভ ডায়মন্ডটা তুলে এনে দেবো, আর তুই সামান্য একটা সস্তার জিনিসের জন্য মন খারাপ করছিলি? প্রিয়তা কিছু না বলে নিজের হাতের দিকে তাকালো। রিংটা খুব খুব সুন্দর লাগছে। একদম ছোট্ট একটা রিং, কিন্তু পুরো হাতের সৌন্দর্য বৃদ্ধি করেছে কয়েক গুণ। প্রণয় ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। আসলেই এই মেয়েটাকে থাপড়াতে মন চাচ্ছে। শুধুমাত্র একে মারলেই নিজেরই ব্যথা লাগবে বলে সামনে নিল, না হলে সত্যি সত্যি কয়েক ঘা লাগিয়ে দিত। প্রিয়তা নিজের হাতের আংটিটার দিকে তাকিয়ে খুশি হয়ে গেল। মনের যত কালো মেঘ সব মুহূর্তেই কেটে গিয়ে রোদ উঠল। এত খুশি হলো যা বলার বাহিরে, কারণ সত্যি রিংটা ওর খুব খুব পছন্দ হয়েছিল। সে উজ্জ্বল চোখে তাকালো প্রণয়ের দিকে। প্রিয়তার চোখের উচ্ছ্বাস দেখে প্রণয়ের থাপ্পড় দেওয়ার মনোভাব মুহূর্তেই মরে গেল। প্রিয়তা নিজের হাতের দিকে তাকিয়ে খুশিতে নিজেকে কন্ট্রোল করতে পারল না। ঝড়ের বেগে প্রণয়ের উপর ঝাঁপিয়ে পড়ল।
শার্টের কলার টেনে ধরে বা গালে কষে কষে দুটো চুমু খেলো। প্রিয়তা আসছে না দেখে পরিণীতা তীরাকে দেখতে পাঠিয়েছিল, কিন্তু গাড়ির কাছে এসে এই মহা আশ্চর্যজনক দৃশ্য দেখে তীরার চোখ কোটর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম। তার মনে হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড তার মাথার উপরে ঘুরছে। এটা কি দেখলো সে, যে বড় দাদানের সামনে দাঁড়িয়ে কথা বলতে তাদের হাঁটু কাঁপে তার ছোট আপু কিনা সেই বড় দাদানকেই চুমু খাচ্ছে। তীরার চোখ দুটো বিশাল আকৃতি করে মুখ হা করে সামনের পানে তাকিয়ে আছে। প্রিয়তা অধৈর্য। প্রণয় ভাইয়ের মতো ভালোবাসাময় পুরুষকে মাত্র দুটো চুমু খেয়ে কি মন ভরে? প্রণয় ভাই তার সর্বশ্রেষ্ঠ সুখের আধার, ভালোবাসার মানুষ, যাকে মনের কথা বলে বোঝাতে হয় না, যার সামান্য স্পর্শে মন মস্তিষ্ক চিত্ত চেতনা সব শান্ত হয়ে থাকে। এতটুকু চুমু খেয়ে কি আর মন ভরে? তাই প্রিয়তা অধৈর্য, অশান্ত। প্রণয় ভাইকে ভালোবাসতে মরিয়া। দু হাতে শক্ত বাঁধনে চেপে ধরেছে প্রণয় ভাইয়ের শার্টের কলার। ভালোবাসা মিশ্রিত গভীর চুমুতে ভরিয়ে দিচ্ছে প্রণয় ভাইয়ের সর্বকায়া। তার এক একটা চুমুর শব্দ আশেপাশে ধ্বনি হচ্ছে। তার স্পর্শ হতে বাদ যাচ্ছে না গাল, গলা, নাক, ঠোঁট, বুক, কিছুই। সে কত খুশি হয়েছে সেটা প্রণয় ভাইকে আর কিভাবে বুঝাবে। আর তার কাছে ছোটবেলা থেকেই প্রণয় ভাইকে ভালোবাসা বোঝানোর একটাই পন্থা, দীর্ঘ চুম্বন। ছোটবেলায় খাবার খাওয়ার মতো প্রণয় ভাইকে 3 বেলা চুমু খেত প্রিয়তা। এটা তার অভ্যাস ছিল, যদিও এটা বড় হতে হতে কমে গেছে। কিন্তু প্রণয় ভাইয়ের দেওয়া এই গিফটটা প্রিয়তাকে সেই ছোটবেলায় নিয়ে গেল। তাই প্রিয়তা নিজের বর্তমান অবস্থান ভুলে গিয়ে নন স্টপ প্রণয়ের দেহে চুমু খেয়ে চলেছে। তাও আবার যে সে চুমু নয়, গভীর চুম্বন। প্রিয়তার মাঝে মাঝে মনে হয় এই প্রণয় ভাইয়ের দেহের লোমে লোমে ভালোবাসার নদী বয়। না হলে এত আসক্তি কেন ছড়ায় সে? প্রিয়তার অবস্থা দেখে প্রণয় ঢোক গেল। প্রিয়তার এমন অশান্ত ছোঁয়াতে প্রণয়ের দেহের শিরায় শিরায় উন্মাদনা ছড়িয়ে পড়েছে। আবেশে তার চোখ বন্ধ হয়ে আসছে। এই মেয়েটা কি তাকে মেরে ফেলতে চায়? তাকে এভাবে পাগল করে দিচ্ছে কেন? প্রণয় নিজেকে যথাসাধ্য নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। প্রিয়তাকে নিজের থেকে ছাড়িয়ে তার দু গাল ধরে আহত কণ্ঠে বলল, প্লিজ জন, এবার থেমে যা। কিন্তু প্রিয়তা তার কথা কানে তুলল না। ঝড়ের বেগে তার গলার উঁচু হাড়ের ঠোঁট চেপে ধরল। ব্যস্ত হাতে সদেব শার্টের প্রথম বোতামটা খুলে উন্মুক্ত বুকে ভালোবাসা খুঁজতে মরিয়া হয়ে উঠল। নরম কোমল ঠোঁটের স্পর্শে প্রণয়ের শরীরের রক্তের ফোঁটায় ফোঁটায় আগুন ধরে গেল। সে প্রিয়তার কোমর আঁকড়ে ধরে ঠোঁট কামড়ে চোখ বন্ধ করে নিল। মাথায় এলিয়ে দিল গাড়ির সিটে। এসব দেখে তীরার হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম হলো। এমন অবস্থার দৃশ্যের সম্মুখীন হতে হবে সে তার এত বছর জীবনেও একটা বারের জন্য কল্পনা করেনি। সে এই দৃশ্য বেশিক্ষণ হজম করতে পারল না। তার মাথা চক্কর দিয়ে উঠল। আকস্মিক চেতনা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। কিন্তু নিজেদের ভালোবাসার বিনিময়ে তৎপর প্রণয় প্রিয়তা সেটা লক্ষ্যই করল না। প্রিয়তা হাম হাম করে আরো 25 থেকে 30টা চুমু খেয়ে শান্ত হলো। প্রণয়ের দু গাল, গলা, বুক সব লালায় ভিজে আছে। প্রণয় কিছু না বলে শুধু নেশালো দৃষ্টিতে তাকিয়ে আছে প্রিয়তার লজ্জার রাঙ্গা মুখের দিকে। প্রিয়তা মিশন চুমু শেষ করে বড় নিঃশ্বাস নিয়ে ধাতস্থ হতে ব্যস্ত। কিন্তু আচমকাই প্রিয়তা কেঁপে উঠল। তার সম্মিতি ফিরল। স্মরণ হলো এতক্ষণ সে কি কাণ্ড করেছে। সে এতক্ষণ কিভাবে প্রণয় ভাইয়ের বাধা নিষেধ না মেনে তাকে এতগুলো চুমু দিয়েছে। ভয় লজ্জায় প্রিয়তার গায়ের লোম খাড়া হয়ে গেল। সঙ্গে সঙ্গে পুরো মুখশ্রীতে ছড়িয়ে পড়তে লাগলো অপার্থিক রক্তিম লালিমা। নিজের প্রাণ পাখিকে এভাবে লজ্জা পেতে দেখে আরো দুর্বল হয়ে পড়ল প্রণয়। প্রিয়তা মনে মনে ভাবলো, যা আকাম করার তো করেই ফেলেছি, এখন বাঁচতে চাইলে ভাগতে হবে। প্রিয়তা ভাবনা চিন্তা ফেলে গাড়ির দরজা খুলে দ্রুত পালাতে নিলে নিজের অজান্তেই প্রিয়তার হাত টেনে ধরল প্রণয়। থমকালো প্রিয়তা। প্রণয় তাকে এক টানে নিজের একদম কাছে নিয়ে আসলো। হঠাৎ টান দেওয়াতে প্রিয়তার বক্ষ পিঞ্জর কেঁপে উঠল। প্রণয় তাকে দু হাতে উপরে তুলে নিজের কোলের উপর বসালো। প্রণয়ের পরিচিত স্পর্শ তার আবার অচেনা লাগছে। সে অস্থির এলোমেলো চোখে তাকালো প্রণয়ের দিকে। কি ভয়াবহ মারাত্মক চোখের চাউনি! এক দৃষ্টিতে ঝড় তুলে দিল প্রিয়তার ছোট্ট দেহে। ঘায়েল করে ফেলল মন। চোখে চোখ পড়তেই প্রিয়তার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল।
এই দুটো গভীর বাদামি চোখের চাহনি বেসামাল ভয়াবহ বিধ্বংসী, যে চোখে বেশিক্ষণ তাকালে মৃত্যু নিশ্চিত। যেন কেউ ওই চোখ দুটোতে রেড ওয়াইন মিশিয়ে দিয়েছে। প্রণয় প্রিয়তার হাত চেপে ধরেছিল নিজের বক্ষে। অতি সন্নিকটে থাকার দরুন প্রিয়তা অনুভব হলো প্রণয়ের হৃৎস্পন্দন অস্বাভাবিক ডিপ ডিপ শব্দ। প্রণয় প্রিয়তার চোখের উপর পড়ে থাকা দু একটা চুল কানের পিঠে গুজে দিল। মুখ নামিয়ে নিল প্রিয়তার গলদেশে। তার গালের খোঁজা খোঁজা দাড়ির অস্তিত্ব অনুভব করছে প্রিয়তার নিজের গলায়। প্রণয় সেথায় নিজের পুরুষালী গাল ঘষে দিয়ে নেশালো গলায় কিছুটা ক্রোধ মিশিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আমাকে উন্মাদ বানিয়ে দিয়ে আমার থেকে দূরে চলে যাবে। দূরে যদি চলে যাবি তবে প্রত্যেকবার কেন এতটা কাছে আসিস? কেন প্রত্যেকবার ছুঁয়ে দিয়ে অশান্ত মনকে তৃষ্ণার্ত বানিয়ে দিস? তৃষ্ণার্ত যেভাবে মানুষ ওভাবে একটি পিপাসা তো নিবারণ করে দিতে পারিস, একটু শান্তি হতে দিতে পারিস। আমাকে একটু স্বস্তি দিয়েছেন। আমি আমি পাগল হয়ে যাচ্ছি জান। প্রণয়ের কথা বলার তালে তালে তার ঠোঁট অনবরত স্পর্শ করছে প্রিয়তার কোমল গলা। প্রণয়ের হঠাৎ পাল্টে যাওয়া স্পর্শেও কণ্ঠে প্রিয়তার থরথর করে কেঁপে উঠল। নিঃশ্বাসটুকু আটকে আসলো কণ্ঠনালীতে। প্রণয়ের আসক্তি বাড়ছে। প্রিয়তার ঢোক গিলে কিছু বলার উদ্দেশ্যে প্রণয়ের দিকে তাকাতেই প্রণয়ের রক্ত চলকে উঠল। ওই দুইটি গভীর নেশাগ্রস্ত চোখ প্রিয়তার সর্বাঙ্গ অচল করে দিচ্ছে। প্রিয়তা কিছু বলার আগেই আলতো হাতে তার দু গাল স্পর্শ করল প্রণয়। নরম গালে ধীরে ধীরে আদর দিতে দিতে বলল, ডোন্ট টক, একদম চুপ। সত্যি সত্যি একদম চুপ হয়ে গেল প্রিয়তা। নিঃশব্দে চেয়ে রইল প্রণয়ের চোখে। প্রণয়ের হার্টবিট সেকেন্ডে সেকেন্ডে তীব্র থেকে তীব্রতর হচ্ছে। তার গলার অ্যাডামস অ্যাপেল ক্রমাগত ওঠানামা করছে। আচমকাই প্রিয়তা থ্রি পিসের নিচে হাত ঢুকিয়ে মেহধীন উন্মুক্ত উদরে চেপে ধরল প্রণয়। পুরুষালী রুক্ষ হাতের স্পর্শ কাতর শরীরে অনুভব করতেই প্রিয়তার শরীর অবশ হয়ে এলো। সে করুণ চোখে তাকালো প্রণয়ের গভীর বাদামি চোখে, যেটাকে প্রিয়তার কাছে এই মুহূর্তে ওয়াইনের সমুদ্র ছাড়া অন্য কিছু মনে হলো না। প্রণয় তার কালচে লাল ঠোঁট জোড়া প্রিয়তার ঠোঁটের নিকট এগিয়ে নিতে নিতে হ্যাস্কি টনে বলল, I want to test your lips, my Jan. I cannot control myself. Do you want my lips? প্রিয়তার ঢোক গেল। প্রণয়ের পরবর্তী পদক্ষেপ বুঝতে পেরে নিজের আক্ষি পল্লব খিচে বন্ধ করে নিল। শক্ত করে খামচে ধরল প্রণয়ের বাহু। প্রণয় ওই রক্তিম ঠোঁটের নেশায় বুঁদ হয়ে গেল। অধৈর্য হাতে দুবার স্লাইড করলো নরম ঠোঁটে। আর এক মুহূর্ত দেরি না করে প্রিয়তার কোমল ওষ্ঠজোড়া নিজের পুরো পুরুষালী ওষ্ঠের ভাঁজে মিলিয়ে নিল। প্রিয়তার দেহ ওসার হয়ে আসলো। এই পুরুষের গভীর স্পর্শ ভয়ঙ্কর, যা সহ্য করে নেওয়ার মতো অত ক্ষমতা এখনো তার হয়নি। প্রিয়তা দু একবার মুচড়ে উঠে নখ দাবিয়ে দিল প্রণয়ের ঘাড়ে, কিন্তু সেসব তুচ্ছ ব্যথা ছুতে পারল না প্রণয়কে। সে বড্ড বেপরোয়া। এতক্ষণ দমিয়ে রাখা অনুভূতিগুলো উথলে উঠেছে, যেন উন্মাদ ওর সমগ্র সত্তা, যার ভার প্রিয়তা বহন করতে অক্ষম। প্রিয়তা আরো শক্ত করে আঁকড়ে ধরল প্রণয়ের শার্ট। প্রণয় অধীর হয়ে উঠল। অসংযত হাতে স্পর্শ করতে লাগলো প্রিয়তার অস্তিত্ব। কয়েক মিনিট পর দম বন্ধ হয়ে এলো প্রিয়তার। সে কোলেই বসে ছটফট করে উঠল। বিরক্ত হলো প্রণয়। এক হাতে প্রিয়তার দু হাত চেপে ধরল। প্রিয়তাকে আরো গভীরভাবে শুয়ে দিতে দিতে ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, ডোন্ট মুভ। হার মেনে নিল প্রিয়তা। প্রণয় আরো কয়েক মিনিট নিজের রাজত্ব চালালো প্রিয়তার কোমল ঠোঁটে। প্রিয়তার এবার সেন্সলেস হওয়ার উপক্রম দেখে ঠোঁট সরিয়ে নিল প্রণয়। প্রিয়তার মাথাটা বুকে চেপে ধরে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ব্যস্ত। প্রণয়ের বেপরোয়া হাতের স্পর্শ বন্ধ হতেই প্রিয়তা যেন দেহে প্রাণ ফিরে পেল। প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করতে লাগলো। কিন্তু প্রণয় যে শান্ত হতে পারছে না। তার প্রাণ পাখিকে যে কোনো মূল্যে এক্ষুনি চাই, একেবারে নিজের করে চায়, না হলে মরে যাবে সে। এবার আর কিছুতেই নিজেকে নিয়ন্ত্রণে আনতে পারল না। কিন্তু এত বড় পাপ ও সে নিজের প্রাণের সঙ্গে কিছুতেই করতে পারবে না। তাই আচমকাই প্রিয়তাকে নিজ থেকে এক ঝাটকায় আলাদা করে দিল। নিজের সমস্ত অনুভূতি কয়েক সেকেন্ডে ধামাচাপা দিয়ে জ্বলন্ত কণ্ঠে বলল, দূর হয়ে যাবো চোখের সামনে থেকে। প্রিয়তা মাথা তুলে তাকালো। প্রণয় এবার খানিকটা চিৎকার করে বলল, যাবি নাকি তোর সাথে উল্টাপাল্টা কিছু করে দেব?
প্রণয়ের চিৎকারে কেঁপে উঠল প্রিয়তা। ভয় পেয়ে দ্রুত দরজা খুলে দৌড় দিল। প্রিয়তা যেতেই প্রণয় গাড়ির স্টার্টিংয়ে বা হাত জুড়ে বাড়ি মারল। পুরুষালী হরমোনেরা বেপরোয়াভাবে ছুটে চলছে প্রতিটি রক্ত কণিকায়। প্রণয় ঢোক গিলে নিজের পার্সোনাল ব্যাগটা হাতে নিল। পুরো ব্যাগ উল্টাপাল্টা করে একটা ইঞ্জেকশন আর একটা সিরিঞ্জ বের করলো। মেডিসিনটার গায়ে ইংরেজি অক্ষরে লেখা মিরাজলম। প্রণয় ব্যস্ত হাতে ওষুধটা সিরিঞ্জে ভরে নিজের হাতের শিরায় পুশ করে দিল। এছাড়া সে আর কিছুতেই এই মুহূর্তে নিজেকে কন্ট্রোল করতে পারবে না। নিজের প্রাণ পাখিকে ছুঁয়ে দেওয়ার থেকে নিজেকে থামাতে পারবে না। প্রণয় খালি সিরিঞ্জটা পাশে ফেলে সিটে মাথা এলিয়ে দিল। কয়েক সেকেন্ড ওভাবে থেকে গাড়ি নিয়ে আবারও শিকদার বাড়ি থেকে বেরিয়ে পড়ল। গাড়ি থেকে নেমে চোখ বন্ধ করে দৌড় দিল প্রিয়তা। তার সমগ্র শরীর অনবরত কাঁপছে। পুরুষালী স্পর্শগুলো এখনো মনে হচ্ছে শরীরে লেগে আছে। সে সামনে আরেক পা এগোতেই থমকে গেল। তার দু হাত দূরে তীরা উল্টে পড়ে আছে। প্রিয়তা তীরাকে এভাবে শুয়ে থাকতে দেখে ছুটে এলো। দ্রুত তীরার পাশে বসে গাল চাপড়ে দিয়ে ডাকলো, থিরা, এই থিরা। কিন্তু নড়ল না তীরা। প্রিয়তা আশ্চর্য হলো, মনে মনে বলল, মেয়েটা কি অসুস্থ? প্রিয়তা গালে কপালে হাত ঠেকিয়ে দেখলো না, শরীর তো বরফের মতো ঠান্ডা। তাহলে এভাবে উল্টে পড়ে আছে কেন? প্রিয়তা আবারও দুবার ডাকলো, থিরা, এই বোন থিরা। এবার অল্প চোখ মেলে তাকালো তীরা। তীরাকে চোখ মেলে দেখতে দেখে একটু স্বস্তি পেল প্রিয়তা। গালে হাত ঠেকিয়ে নরম কণ্ঠে বলল, কি হয়েছে বোন, এভাবে অজ্ঞান হলে কি করে? তীরা চোখ মেলে প্রিয়তাকে সামনে দেখে ভয় পেয়ে গেল। চোখ গোল গোল করে তাকালো প্রিয়তার দিকে। তীরাকে চমকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে আশ্চর্য হলো প্রিয়তা। ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কি? তীরা লাফিয়ে উঠে বসলো। প্রিয়তাকে মাথা থেকে পা পর্যন্ত বড় বড় চোখে দেখে আতঙ্কিত কণ্ঠে প্রশ্ন করল, তুমি ঠিক আছো ছোট আপু? তোমাকে জিনটিন ধরেনি তো? তীরার কথায় পুনরায় আশ্চর্য হলো প্রিয়তা। খানিকটা রাগান্বিত হলো। মৃদু ধমকে বলল, মাথা খারাপ হয়েছে তোর? আমাকে জিন পরি কেন ধরতে যাবে? তীরা আবার আতঙ্কিত কণ্ঠে বলল, তাহলে ওইসব করছিলে, এত সাহস কোথায় পেলে? প্রিয়তা ভ্রু কুঁচকে বলল, মানে? তীরা গলা ঝেড়ে বলল, আমি সব দেখে ফেলেছি। তুমি বড় দাদানের সাথে কি করছিলে। তীরার কথায় প্রিয়তার শান্ত চিত্ত সলকে উঠল। বিস্ফোরিত চোখে তাকালো তীরার দিকে। তীরা আবার বলল, সত্যি বলো আপু, তোমাকে জিনে ধরেছে তাই না? প্রিয়তা ভয় পেয়ে গেল। ঢোক গিলে তাকালো তীরার দিকে। মনে মনে ভাবল, সব দেখে ফেলেছে নাকি? এবার যদি সবাইকে বলে দেয়? প্রিয়তা তড়িঘড়ি করে তুতলিয়ে বলল, কি কি দেখেছিস তুই? তীরা আবার ভয়ের তো চোখে তাকিয়ে বলল, চুমু খেতে দেখেছি। তুমি বড় দাদানকে চেপে ধরেছো। কথা শেষ করার আগেই প্রিয়তা ওর মুখ চেপে ধরল। বিশাল জোরে ধমকে বলল, একদম চুপ। কিসব উল্টাপাল্টা কথা বলছিস? লোকে শুনলে কি ভাববে? তীরা প্রিয়তার হাত মুখ থেকে ছাড়িয়ে বলল, লোকে কি ভাববে সেটা ছেড়ে দাও। আগে বলো তুমি এত সাহস কোথায় পেলে? আমরা তো দুঃস্বপ্নেও এমন কিছু দেখলে আল্লাহর কাছে মাপ চাইবো 1000 বার। প্রিয়তা ঘামতে শুরু করেছে, তবু সে নিজেকে দৃঢ় রেখে বলল, সকালে কি খেয়েছিস? নিশ্চয়ই তোর পেট গরম হয়েছে তাই দিবা স্বপ্ন দেখছিস। এখন সর সামনে থেকে। তীরা প্রিয়তার কথায় তীব্র প্রতিবাদ জানিয়ে বলল, একদম কথা ঘোরানোর চেষ্টা করো না ছোট আপু, আমি একদম ঠিক দেখছি। তুমি বড় দাদা কিছু। আবারও কথা শেষ করার আগেই পরিণীতা ছুটে এলো। দুজনের মাথায় দুটো চাটি মেরে বলল, তোরা এখানে গুজুর গুজুর ফুসুর ফুসুর করছিস আর ওদিকে আম্মু তোদের খুঁজছে। তীরা পরিণীতাকে কিছু বলতে নিলে প্রিয়তা ওর হাত চেপে ধরে চোখ রাঙালো, যার মানে এটা কোথাও মুখ দিয়ে বের করবি না। পরিণীতা আবার তীরাকে ধমকে বলল, তোকে তো বলেছিলাম প্রিয়তাকে নিয়ে আসতে, আর তুই এখানে ওর সাথে গল্প জুড়ে দিয়েছিস। তীরা আবার কিছু বলতে গেলে প্রিয়তা বলল, থিরা পড়ে গিয়েছিল আপু, তাই হাত পা ঝেড়ে দিচ্ছিলাম। চল। তীরা বললেই তীরাকে টেনে নিয়ে বাড়ির ভিতরে চলে গেল। কিন্তু পরিণীতা নড়ল না। সবার সাথে হাসি খুশি থাকলেও তার মনটা সারা দিন থেকে কেমন ছটফট করছে। কেন করছে এমন বুঝতে পারছে না পরিণীতা। পরিণীতা তার কল লিস্ট খুঁজে ৫ম বারের মতো আদিপের নাম্বারে ফোন দিল, কিন্তু এবারও গত ৪র্থ বারের মতো একই বাক্য কানে এলো, আপনি যে নাম্বারে ফোন করেছেন সেটি বর্তমানে উপলব্ধ নয়। পরিণীতার এবার তীব্র দুশ্চিন্তা হচ্ছে। কাল রাতের পর থেকে আর একবারও মাস্টার মশাইয়ের ফোন আসেনি।
আর তার ফোনও যায়নি। যতবার ফোন করেছে ততবারই এই এক বাক্য শুনেছে। গোটা একটি দিন পেরিয়ে বিকেল হতে চলল, অথচ মাস্টার মশাই একবারও তার খোঁজ নেননি। এমনটা আগে কখনো হয়নি। আপনি কোথায় মাস্টার মশাই? আপনার পরি আপনাকে মিস করছে। আরও কিছুক্ষণ ভেবে পরিণীতা নিজেকে বোঝালো সে হয়তো ওভার থিঙ্কিং করছে, হয়তো উনি ব্যস্ত। একটু পর তো এমনি পড়াতে আসবেন, তখন সব জানা যাবে। তবুও মন থেকে সেই খসখসানিটা দূর হলো না। তবুও সে আর না ভেবে উঠে বাড়ির দিকে রওনা দিল। শুদ্ধ একটা লম্বা ঘুম দিয়ে সন্ধ্যায় উঠল, তবুও সারাটা শরীর আলসেমেতে ম্যাচম্যাচ করছে। এখনই বড় এক মগ স্ট্রং ব্ল্যাক কফি লাগবে। সে কফির অর্ডার দিয়ে বিছানা থেকে উঠতেই তার দৃষ্টি পড়ল বেডসাইড টেবিলে, যেখানে একটা টিস্যু পেপারের মধ্যে লাল রঙের কিছু একটা নজরে পড়ল, যা দেখে শুদ্ধ ভ্রু কুঞ্চিত করল। কারণ যতদূর মনে পড়ে আগে এটা এখানে ছিল না। সে চিন্তা ভাবনা বেশি দূর না নিয়ে টিস্যুটা হাতে নিল। লোডেবল টিস্যুর ভাঁজ খুলে সামনে ধরতেই শুদ্ধর কপালে সূক্ষ্ম ভাঁজগুলো দৃঢ়ভাবে ফুটে উঠল। সাদা রঙা টিস্যুর পেপারের উপর লাল একটা ঠোঁটের ছাপ, যার নিচে ইংরেজি অক্ষরে লেখা ওয়েলকাম মি ইনটু ইউর লাইফ অ্যান্ড ইউর হার্ট। লেখাটা দেখে শুদ্ধ মোটেও বিচলিত হলো না, বরং সামান্য বিরক্ত হলো। টিস্যুটা দুমড়ে মুচড়ে ডাস্টবিনে ছুঁড়ে ফেলল। কাঁধ বাঁকিয়ে বলল, Only my sweetheart is allowed in my heart and life. No one else. কিন্তু একটা জিনিস ভেবে কিছুটা আশ্চর্য হলো শুদ্ধ। দরজার দিকে তাকিয়ে দেখলো দরজাটা ভেতর থেকে লক। তাহলে এটা এলো কিভাবে? তবে এটা নিয়ে বেশি গবেষণা করলো না শুদ্ধ, কারণ পরনারী নিয়ে চিন্তা করে নিজের মূল্যবান সময় নষ্ট করার মতো এত সময় নেই ডক্টর আবদ্ধ শুদ্ধ চৌধুরীর কাছে। অন্য কোনো মেয়ে কি করলো না করলো তা নিয়ে শুদ্ধের বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। শুদ্ধ লাগেজ থেকে ট্রাউজার টি শার্ট বের করে ওয়াশরুমে ঢুকে পড়ল, লম্বা শাওয়ার নিয়ে বেরোলো। ততক্ষণে কফিও এসে গেছে। সে কফির মগে চুমুক দিতে দিতে ব্যালকনিতে গিয়ে বসলো। ফোনের গ্যালারির ওপেন করে তৃষ্ণার্ত চোখে তাকিয়ে রইল ষোড়শী কিশোরীর পানে। ফোনের স্ক্রিনে ঠোঁট চেপে ধরে বলল, দেখো সুইটহার্ট, তুমি নেই বলে মেয়েরা নজর দেওয়ার সুযোগ পাচ্ছে। সবাই আমাকে চায়, অথচ আমি কাউকে চাই না। তুমি হীনা, অথচ তুমি আমার কাছে থেকেও কত দূরে। প্লিজ সুইটহার্ট, একবার আমার হয়ে দেখো, একবার আমাকে ভালোবেসে দেখো। আমার আর অপেক্ষা করতে ভালো লাগে না। আমার এই অপেক্ষার কি কোনোদিন অন্ত হবে না সুইটহার্ট? তোমার প্রেমানলে জ্বলে পুড়ে যে হৃদয়ের ডাক্তার আজকাল নিজের হৃদয়টা ফিল করতে পারে না। আমার পুরো অস্তিত্বে এমনভাবে মিশে আছো সুইটহার্ট যে আমি নিজেকে ফিল করতে পারি না তুমি ছাড়া। প্লিজ দূর থেকে জ্বালিয়ে মেরো না, প্রয়োজনে কাছে এসে শেষ করে দাও। তবুও কাছে তো এসো, এই দূরত্ব আমার সহ্য হচ্ছে না। আমি তোমাকে চাই সুইটহার্ট, খুব করে চাই। আই নিড ইউ সুইটহার্ট, ওয়ান্ট ইউ কমপ্লিটলি। আই ওয়ান্ট ইউ বোথ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। আই ওয়ান্ট টু ফিল ইউ ইন মাই ভেরি বোনস সুইটহার্ট। শুদ্ধ এবার একটু দম নিয়ে বলল, এই জীবনে তোমাকে পেতে কম তো নিচে নামিনি। ফাইনালি তুমি আমার হবে। তার জন্য যদি আমাকে আরও কয়েক বছর অপেক্ষা করতে হয়, কষ্ট হলেও আমি সহ্য করে নেব সুইটহার্ট। আমার শুধু তোমাকে চাই। তোমাকে পাওয়ার এই তীব্র আকাঙ্ক্ষা যে দেখে মানুষ ভাবতে পারে তুমি হয়তো আমার জেদ, কিন্তু না সুইটহার্ট, এটা সত্যি না। তুমি আমার জেদ নও, তুমি আমার সত্তা। ইউ আর মাই সোল। আই লাভ ইউ সুইটহার্ট, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। শুদ্ধ এবার কফির মগে চুমুক দিয়ে দুষ্টু হেসে বলল, তোমায় দেব বলে অনেক ভালোবাসা জমিয়ে রেখেছি। একবার শুধু তুমি আমার হও, তারপর দিনরাত পরিশ্রম করে সব তোমার উপর উসুল করব। আর তোমাকেও সব নিতে হবে। নিতে না চাইলেও জোর করে নিতে হবে। তখন কিন্তু আমি না শুনবো না। তোমার জন্য এত বছর যাবৎ ইজ্জতের হেফাজত করে রেখেছি। একবার বিয়ে হোক, তারপর আর কোনো ছাড়াছাড়ি নেই। সব ঢালবো তোমার উপর। সে অনেকক্ষণ প্রিয়তার ছবির সঙ্গে কথা বলে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল চেক করতে লাগলো। প্রথমেই ইনস্টাগ্রামে ঢুকলো। কফির মগে চুমুক দিয়ে দিতে দিতে ফোন স্ক্রল করতে লাগলো। ইনস্টাগ্রাম ইনবক্সে ঢুকতেই বিরক্তিতে তার চোখ মুখ কুঁচকে গেল। একদিনে হাজার হাজার শুধু মেয়েদের মেসেজ, যার বেশিরভাগই মেডিকেল স্টুডেন্ট ও বিদেশি। শুদ্ধ এসব জাস্ট ইগনোর করে ফোন রেখে দিতে নিতেই সেই সময় স্ক্রিনে ভেসে উঠল মম। মা নামটা দেখে শুদ্ধের ঠোঁটে মুচকি হাসি খেলে গেল। সে ফোন রিসিভ করে মৃদু কণ্ঠে সালাম দিল। আসসালামু আলাইকুম। মেহজাবিন চৌধুরী হেসে সালামের উত্তর নিলেন। অভিমানী কণ্ঠে বললেন,
আজকাল মমকে মনে পড়ছে না আমার সানের? শুদ্ধ আবারও মৃদু হেসে বলল। মম, তুমি তো জানো কাজের কতটা প্রেশার, একদম টাইম পাই না। মেহেজাবিন চৌধুরী আবার অভিমানী কণ্ঠে বললেন। তাই তো, আমার ছেলে মস্ত ডাক্তার, তার সময় কোথায় মার সাথে কথা বলার? আর যাও বা পায় তা তো আমার হবু বৌমার চিন্তায় পার করে দেয়। শুদ্ধ হাসলো। মেহেজাবিন চৌধুরী এবার কিছুটা সিরিয়াস কণ্ঠে বললেন। আমি একটা ফাইনাল ডিসিশন নিয়েছি, যেটা তোমাকে মানতে হবে। শুদ্ধ সিরিয়াস হলো। কি ডিসিশন? মেহেজাবিন চৌধুরী বললেন। আমি নেক্সট মান্থে বাংলাদেশে আসব এবং সাজিদের সাথে কথা বলে তোমার বিয়ের ডেট ফিক্স করে দেব। শুদ্ধ হাসলো, শান্ত কণ্ঠে বলল। মম, এখনই নয়। মেহেজাবিন চৌধুরী অসন্তুষ্ট হলেন, কিছুটা আদেশের সুরে বললেন। হ্যাঁ, এখানেই আমি টিকিট কনফার্ম করে ফেলেছি। আমি নেক্সট মান্থে আসব আর তোমাদের বিয়ের ব্যাপার নিয়ে সবার সঙ্গে কথা বলবো। তোমার আর কোনো না আমি শুনবো না। তোমার বয়সের দিকে খেয়াল আছে? তোমার বয়সী ছেলের বাচ্চা কাচ্চা আছে আর তুমি এখনো অবিবাহিত ব্যাচেলার। লজ্জা করে না তোমার? তোমার বয়সী প্রণয় বিয়ে করেছে 2 বছর আগে, আর তুমি যেহেতু প্রিয়কে এতটাই ভালোবাসো, তবে বিয়ে করতে সমস্যা কোথায়? তার কাছাকাছি থাকবে বলেই তো কানাডার এত সাকসেস ফেলে বিডিতে চলে গেলে। শুদ্ধ বুক ভরে নিঃশ্বাস নিয়ে মনে মনে বলল। সত্যি যদি এখনই তাকে আমার করে ফেলতে পারতাম, তবে আমার থেকে বেশি সুখী আর কেউ হতো না মম। সে নিজেকে কন্ট্রোল করে মেহেজাবিন চৌধুরীকে বুঝালো। কাম অন মম, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আই নো আই এম ওভার 29, বাট শি ইজ অনলি 16. শি ইজ আন্ডার 18. জাস্ট এ টিনেজার। ঠিক আছে, আগে ওকে বড় হওয়ার সময় দাও মম, না হলে সে তোমার ছেলেকে কিভাবে সামলাবে? মেহেজাবিন চৌধুরী কিছুটা গম্ভীর হলেন, কয়েক সেকেন্ড চুপ থেকে বললেন। ঠিক আছে, ফাইন। এটা যদি মূল সমস্যা হয় তবে এর সমাধানও আছে আমার কাছে। শুদ্ধ কপাল কুঁচকে বলল। কি? মেহেজাবিন চৌধুরী নাসরবান্দা, তিনি বললেন। ঠিক আছে, এখনই তোমাকে বিয়ে করতে হবে না, তবে নিশ্চিত থাকো আমি আগামী মাসেই বাংলাদেশে আসছি আর সাজিদের সঙ্গে বিয়ের খুঁটিনাটি সব কথা চূড়ান্ত করে রাখবো। আর 18 বছর পূর্ণ হওয়ার সাথে সাথেই তোমাদের বিয়ে হবে। এরপর আর একদিনও অপেক্ষা করব না। তোমাকে আরো 2 বছর সময় দিলাম, এরপর আর একদিনও পাবা না। শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বলল। কিন্তু মম। মেহেজাবিন চৌধুরী এবার কিছুটা চিৎকার দিয়ে বললেন। নো এক্সকিউজ। তোমার হাতে মাত্র 2 বছর সময় আছে, এরপর তোমাকে বিয়ে করতেই হবে। নাও টেক কেয়ার বেটা। বলে ফোন কেটে দিলেন। মেহেজাবিন চৌধুরীর কথায় শুদ্ধ কিছুটা দুশ্চিন্তায় পড়ে গেল। প্রণয় কি রাজি হবে? সে তো বলেছে গ্রাজুয়েশন শেষ হওয়ার পর যা হওয়ার হবে। তবে শুদ্ধ আর বেশি ভাবলো না, কারণ মেহেজাবিন চৌধুরী ঠিকই বলেছেন, বিয়ে তো 2 বছর পরই হবে, আর সেই বিয়ে যেহেতু তার সাথেই হবে, সেহেতু দেরি করে লাভ কি? সে ঠিক করলো এই বিষয়ে প্রণয়ের সঙ্গে কথা বলবে। শুদ্ধ বসা থেকে উঠে রুমে চলে গেল। সন্ধ্যা 7টা। শিকদার বাড়ির অন্দরমহল কথাবার্তায় মৃদু কুঞ্জনে গমগম করছে। কাল শিকদার বাড়িতে সিন্নি উপলক্ষে পাড়ার অনেক মহিলার কাজে সাহায্য করতে এসেছে। এটা গ্রামের নিয়ম। গ্রামের কোনো বাড়িতে বিয়ে মিলাদ যাই হোক, তাদের গ্রামের মহিলারা সাহায্য করেন। শিকদারদের অবশ্য এসব প্রয়োজন হয় না, তবে যেহেতু বাড়ির মহিলারাই আয়োজন করছে, তাই বাড়ির 4 জন গিন্নি পাড়ার অনেক মহিলাদের আগে ভাগে দাওয়াত করে রেখেছেন। কারণ কাল শুধু রুটি সিন্নি নয়, পাশাপাশি প্রায় 200 জন হুজুরকে দাওয়াত করা হয়েছে দোয়া পড়ানোর জন্য। প্রেরণা, পরিণীতা, প্রিয়তা, উষা, তীরা, পাড়ার আরও অনেক মেয়েরা মিলে 400 কেজি চাল 5টা ব্লেন্ডারে ব্লেন্ড করে চালের গুঁড়া বানাচ্ছে। এগুলো দিয়ে কাল রুটি বানানো হবে। অনুশ্রী বেগম, তনুশ্রী বেগম, অনন্যা বেগম বাজারে সব কিছু মিলিয়ে দেখছেন কতটা লাগবে আর কতটা কি আনতে হবে। অর্থী বেগম সহ আরো অনেক মহিলারা মিলে বিশাল বড় পাত্রে আলু, পেঁয়াজ সহ বিভিন্ন সবজি কেটে ধুয়ে রাখছেন। অন্য পাত্রে কাঁচা মাছ, মাংস ধুয়ে ধুয়ে ফ্রিজে তুলে রাখা হচ্ছে। প্রণয়, প্রেম, রাস আর প্রীতম বাজারের ভারী ভারী ব্যাগগুলো অন্দরমহলে দিয়ে এসে ড্রয়িং রুমের সোফায় গা এলিয়ে দিয়েছে।
অভ্যাস না থাকায় বাজার করতে গিয়ে মাছের বাজারের বিশ্রী গন্ধ, মাংসের বাজারের ভিড়ে, সবজির বাজারের গরমে তাদের নাজেহাল অবস্থা। ফর্সা ছেলেগুলোর মুখ অতিরিক্ত গরমে টকটকে লাল হয়ে আছে। তারা এসব করতে চায়নি, কিন্তু অনুশ্রী বেগমের করা হুকুম, এসব কাজ কাজের লোকদের দিয়ে করানো হবে না, এসব বাড়ির ছেলেরাই করবে। অনুশ্রী বেগম মৃদু চিৎকার করে মেয়েদের উদ্দেশ্যে বললেন, মেয়েরা ভালো করে বরফ দিয়ে লেবুর শরবত বানিয়ে ভাইদের দিয়ে আসো। ওদের খুব গরম লাগছে, কিন্তু খেয়াল থাকবে ফ্রিজের জুস টুস দেবে না। ফ্রেশ লেবুর শরবত বানিয়ে দাও। আর বাইরে যারা প্যান্ডেলের কাজ করছেন তাদের জন্য চা বানিয়ে দাও। অনুশ্রী বেগমের কথায় তারা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, যদিও ওদের খুব ভালো লাগছে। বাড়িতে একটু উৎসব উৎসব ব্যাপার হলে ওদের খারাপ লাগে না। উষা পরিণীতার উদ্দেশ্যে বলল, মিষ্টি আপু, আমি তাহলে জুসটা বানিয়ে নিই। পরিণীতা ব্লেন্ডারে মাথা চেপে ধরে বলল, না ভাবি, তুমি বরং চা বানাও, কারণ তোমার হাতে চা ফাটাফাটি। উষা হেসে সম্মতি জানালো, হাত ধুয়ে গ্যাস অন করে চায়ের পানি বসালো। পরিণীতা এবার প্রিয়তার উদ্দেশ্যে বলল, প্রিয়, তোর হাতের লেবুর জুস সব থেকে বেশি টেস্টি হয়। একটা কাজ কর, জুসটা বরং তুই বানাস। প্রিয়তা রাজি হলো। ভেজা চালগুলো হাত থেকে ঝেড়ে হাত ধুয়ে নিল। ফ্রিজ খুলে বড় একটা লেবু আর 4টা কমলা বের করলো। বড় বাটিতে লেবু চিপে চিনি মিশিয়ে একটা বড় জগে লেবুর শরবত বানালো। বাকি 4টা কমলা ব্লেন্ডারে নিয়ে জুস বানিয়ে নিল, কারণ প্রণয় ভাই লেবুর শরবত খায় না। প্রিয়তা বড় গ্লাসে লেবুর শরবত ঢেলে নিয়ে যেতে নিল। তখন তীরা এসে কানে কানে বলল, আপু, আমি কিন্তু সব জানি। প্রিয়তা পাত্তা দিল না, জুসের ট্রে নিয়ে ড্রয়িং রুমে গেল। প্রণয়, প্রীতম, রাজ আর প্রেমের নাজেহাল অবস্থা দেখে মায়া হলো প্রিয়তার। সে সবার হাতে বড় এক গ্লাস জুস ধরিয়ে দিয়ে হাতে জুসের জগ নিয়ে দাঁড়িয়ে রইল। প্রণয়, প্রেম আর রাজ ঢকঢক করে গ্লাস খালি করে দিল। একসাথে বোনকে ধমকে বলল, ভ্যাবলার মতো দাঁড়িয়ে আছিস কেন? আরও দে, এতটুকু পলিও আমার গলা অব্দি পৌঁছায়নি। স্যার, দে দে, তাড়াতাড়ি দে। প্রিয়তা মুখ বাঁকিয়ে তাকালো ভাইদের দিকে, মনে মনে বলল, মির্জাফরের দল এই গরমের মধ্যে বানিয়ে দিয়েছি, তার কৃতজ্ঞতা স্বীকার না করে ধমকাচ্ছে। যদিও ও মুখে কিছু বলল না, সবার গ্লাসে পুনরায় জুস ঢেলে দিল। 3 ভাই মিলে পুরো বড় এক জগ জুস খালি করে শান্ত হলো। প্রিয়তা ভেংসি কেটে বলল, ভাইয়ারা কলিজা ভিজছে। রাজ বড় নিঃশ্বাস নিয়ে বলল, নুন কম হয়েছে। প্রীতম ছোট করে বলল, চিনি কম হয়েছে। প্রেমও তাল মিলিয়ে বলল, ইস, কিসের পানি দিয়ে বানিয়েছিলে? কি বিশ্রী গন্ধ করছিল। অরণ্য আর সমুদ্র এসে পাশে বসতে বসতে বলল, নিশ্চিন্তে মাছ ধোয়া পানি খেয়েছে তোদের। রাজ আবার বলল, উফ, কি বিশ্রীর স্বাদ। প্রিয়তা তাজ্জব হয়ে তাকিয়ে রইল ভাইদের দিকে। এরা কি আসলেই তার ভাই? রাজ আবার কিছু বলতে গেলেই ধমকে উঠল প্রণয়।